আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, আমানতের পরিমাণ 12,500 কোটি টাকা ছাড়ালো। 2025 সালেই জমা হয়েছে 3,500 কোটি টাকার বেশি। এক দশক পর রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট, সাবেক গভর্নর আতিউর সহ 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা যাচাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বিদেশি নাগরিকও যদি আমাদের বাংলাদেশের কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থাকে তাদের বিচার করা সম্ভব। নিরাপত্তার ঘেরাটোপ যেন জনবিচ্ছিন্ন না করে এসএসএফ এর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে কৌশলগত দক্ষতা অর্জনের তাগিদ। চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এখন থেকে সব বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রথম শ্রেণীতে হবে নামমাত্র ভর্তি মূল্যায়ন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে রাজধানীর 4টি বাস টার্মিনাল, জানালেন মন্ত্রী। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধের পাশাপাশি বাস চলবে কোম্পানি ভিত্তিক। 2 থেকে 2.5 বছরের মধ্যে গাবতলীটা হেমায়েতপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। সুইস ব্যাংকে ফুলে ফেপে উঠেছে বাংলাদেশিদের জমানো টাকা। হিসেব মতে এই অর্থ 12,512 কোটি। কেবল 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%, অর্থাৎ বছরের ব্যবধানে জমা হয়েছে 3,600 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন মতে গত বছরের ডিসেম্বর নাগাদ সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঁ। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা ক্ষমতায় থাকাকালীন 2025 সালে সুইস ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বাংলাদেশিদের আমানত। গত 1 যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করে না গ্রাহকের তথ্য। 2025 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 83 কোটি 41 লাখ সুইস ফ্রা। প্রতি ফ্রা 150 টাকা করে ধরে হিসাব করলে যা দাঁড়ায় 12,512 কোটি টাকার বেশি। আগের বছর এটি ছিল 58 কোটি 95 লাখ সুইস ফ্রা। টাকার হিসাবে 8,843 কোটির বেশি। অর্থাৎ সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। এই সময় অর্থ বেড়েছে 3,369 কোটি টাকা। গত 2 বছর হিসাবে নিলে 2023 সালের তুলনায় আমানত বেড়েছে প্রায় 46 গুণ। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল 2021 সালে 87 কোটি 11 লাখ সুইস ফ্রা। এর পরে 2 বছর নজিরবিহীন হারে টাকা তুলে নেয় বাংলাদেশিরা। ফলে 2023 সালে আমানত কমে দাঁড়ায় মাত্র 1 কোটি 77 লাখ সুইস ফ্রা। 2024 ও 25 সালে হঠাৎ এই উলম্ফনের কোনো কারণ উল্লেখ করেনি সুইস ব্যাংক কর্তৃপক্ষ। যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা করে থাকেন, তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও নেই এই হিসাবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 10 বছর ধরে চলা তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জন এবং ভারত, শ্রীলঙ্কা ও চীন সহ দেশি বিদেশি মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। অভিযোগপত্র যাচাইয়ের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে সিআইডি। বাংলাদেশ ব্যাংক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে হ্যাকাররা। এরপর নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে পাঠানো হয় 35টি ভুয়া পেমেন্ট নির্দেশনা। এর মধ্যে 5টি লেনদেনে 101 মিলিয়ন অর্থ চলে যায় ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। পরে সেখান থেকে ক্যাসিনো সহ বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার করা হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর দেশে বিদেশে শুরু হয় তদন্ত। উঠে আসে সাইবার নিরাপত্তার দুর্বলতা, ব্যাংকের অভ্যন্তরীণ ত্রুটি এবং আন্তর্জাতিক অপরাধ পাচার চক্রের সম্পৃক্ততার তথ্য। যদিও দশক পেরিয়ে গেলেও পুরো অর্থ ফেরত পায়নি বাংলাদেশ। শুরু থেকেই এই ঘটনায় হওয়া মতিঝিল থানার মামলাটি তদন্ত করে সিআইডি। 10 বছর পর একটি খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া ফিলিপাইনের 36, ভারতের 4 এবং শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। সম্প্রতি অভিযোগপত্রের খসড়া যাচাই ও আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগপত্রে বেশিরভাগ অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলেও ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিচারও বাংলাদেশে হবে, এমনটাই জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। সিআরপিসিতে দেখবেন টার্ম আছে এনি পারসন, আর পেনাল কোডে একটা সেকশন মানে অফেন্সগুলো শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, সেটা হলো হুএভার। এনি পারসন ইনক্লুডস ফরেন অর নন ফরেন বা বাংলাদেশের নাগরিক, আর হুএভার অলসো ইনক্লুডস এনি পারসন আইদার এনি সিটিজেন্স অফ বাংলাদেশ অর নন সিটিজেন্স অফ বাংলাদেশ অথবা ফরেন সিটিজেন্স। তাহলে এই দুটো শব্দ দ্বারা আমরা কিন্তু পাচ্ছি সেটা হলো যে বিদেশি নাগরিকও যদি আমাদের বাংলাদেশের কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থাকে তাদের বিচার করা সম্ভব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পক্ষে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, এতে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা অপরাধ করার চিন্তাও করবে না। আমাদের কোনো ব্যক্তি, কোনো কর্মকর্তা তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, এর জন্য একটা এক্সাম্পল আমাদের কাছে খুবই দরকার। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। অভিযোগপত্র নিয়ে প্রাথমিকভাবে মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দায়িত্ব পালনের সময় জনগণ যেন দুর্ব্যবহারের শিকার না হয়। দুপুরে এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আর্থ সামাজিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি ও তথ্য প্রযুক্তির অবাধ বিকাশ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে, যা মোকাবেলায় এসএসএফ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুতি জরুরি। 40 বছর আগে প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে নবরূপে যাত্রা শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই বিশেষ এই বাহিনীর কাজ। বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ দিনগুলোতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় এসএসএফ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার সুযোগ নেই। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি।
একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অন্যদিকে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ভারসাম্য রক্ষা করে এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল সাজানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, অন্য সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান জানান তারেক রহমান। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল অথবা লিওনেল মেসির আর্জেন্টিনা, এমন সম্ভাবনা জোরালো করছে অতীত পরিসংখ্যান। কারণ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়া এর আগের 3 আসরেরই শিরোপা ভাগাভাগি করেছে লাতিনের এই দুই দেশ। প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে ইউরোপের দেশগুলোকে। এমনকি দক্ষিণ আমেরিকায় হওয়া 5 বিশ্বকাপের 4টিতেই চ্যাম্পিয়ন হয়েছে লাতিনের 3 দেশ। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। ভিন্ন অভিজ্ঞতায় বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির উড়ন্ত সূচনার বিপরীতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। হেক্সা মিশনের শুরুতে হোঁচট খেলেও শিরোপার জোরালো দাবিদার সেলেসাওরা। একই রেসে আছে স্কালোনির শিষ্যরাও, বিশেষ করে বিশ্বকাপ যখন হচ্ছে উত্তর আমেরিকায়। এর আগে এই মহাদেশে অনুষ্ঠিত 3 আসরের ট্রফি যায়নি ইউরোপে। ব্রাজিলের 2বারের বিপরীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে 1বার। শুরুটা 1970 বিশ্বকাপে মেক্সিকো আসর দিয়ে। সেবার পেলের ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আজীবনের জন্য ঘরে তুলে জুলেরিমের ট্রফি। এরপর 1986 আসরে আবারও আয়োজক মেক্সিকো। পশ্চিম জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি ম্যারাডোনাকে দেয় অমরত্ব। 8 বছরের মাথায় আবারও বিশ্বকাপ বসে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের সেই আসরে রবার্তো ব্যাজিওর ইতালিকে কাঁদিয়ে নিজেদের 4র্থ বিশ্বকাপ জেতে ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা শিরোপার দাবিদার, এবং শুধুমাত্র উত্তর আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকার হিসেবেও কিন্তু এই লাতিন দেশগুলোই এগিয়ে। 5বার দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছে, তার 1বার মাত্র ইউরোপে ট্রফি গেছে, সেটিও আপনাদের একেবারেই স্মৃতিটা টাটকা। 2014 সালে ব্রাজিলের মাটিতে যে বিশ্বকাপ হয়েছিল, সেবার আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু হেরে গিয়েছিল জার্মানির কাছে। এবং এই একটা মাত্র ট্রফি, মানে উত্তর আমেরিকা 3 বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকা 5 বিশ্বকাপ, এই 8 বিশ্বকাপের মাত্র একটি গেছে ইউরোপে, আর বাকি 7টি কিন্তু লাতিনে। এবার 4র্থ বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়। সেই হিসেব বা পরিসংখ্যান বলছে কিন্তু ট্রফিটা যাবে লাতিনে। সেটা এখন ব্রাজিলের ঘরে যায় নাকি আর্জেন্টিনার ঘরে, সেটি দেখার অপেক্ষা। দক্ষিণ আমেরিকায় হওয়া এখন পর্যন্ত 5 বিশ্বকাপের 2টি ঘরে তুলেছে উরুগুয়ে, আর একটি করে শিরোপা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিনে বিশ্বকাপ জেতা ইউরোপের একমাত্র দেশ জার্মানি। ফুটবল এক্সপার্টদের প্রেডিকশনে অবশ্য ধোপে টিকছে না এই পরিসংখ্যান। প্রায় সব ভবিষ্যৎবাণীতেই ঘুরে ফিরে আসছে ইউরোপের কোনো না কোনো দেশের নাম। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইশা মান্দিকে প্রথমে ঘাড়ে পড়ে পরে পায়ে আঘাত করেন মেসি। এমন ট্যাকেলের পরও পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। এই ঘটনার পর সমালোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়ায়। এই দলে যোগ দিলেন সাউথ আফ্রিকান হেড কোচ হুগো ব্রুসো। চাঁদেরও নাকি কলঙ্ক থাকে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিক যদি চাঁদের সৌন্দর্য হয়, কলঙ্ক তাহলে এই ট্যাকেল।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৩২ মিনিট কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষ অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে পরে পায়ে আঘাত করেন মেসি। এমন ট্যাকেলের পরও পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। এই ঘটনার পর সমালোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়ার এখান থেকে সেখানে। এই দলে যোগ দিলেন সাউথ আফ্রিকা হেড কোচ হুগো ব্রুসো। প্রশ্ন উঠতে পারে, সাউথ আফ্রিকার সাথে আর্জেন্টাইন পোস্টার বয়ের সম্পর্ক কোথায়? যতটা বাজে হওয়া সম্ভব চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকার শুরুটা হয়েছে ততটাই বাজে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর সাথে ২-০ গোলে হেরেছে সাউথ আফ্রিকা। শুধু তাই না, দলটার দুজন ফুটবলার দেখেছেন লাল কার্ড। এর মধ্যে থেম্বা জোয়ানে আবার ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এখানেই প্রশ্ন তুলেছেন ব্রুস। তার দাবি, সাউথ আফ্রিকার মিডফিল্ডারের জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা, কিন্তু মেসির ক্ষেত্রে দিয়েছে ভিন্ন সিদ্ধান্ত। আমি চাই না মেসির লাল কার্ড দেখুক, এমন একজন খেলোয়াড়ের মাঠে থাকা উচিত। কিন্তু পার্থক্যটা কোথায়? জোয়ানের লাল কার্ডের শাস্তি খুব বেশি কঠোর মনে হয়েছে। আমার মনে হয়নি এটা লাল কার্ড দেখানোর মতো অপরাধ ছিল। গতকাল ঘটা মেসির ঘটনার সঙ্গে তুলনা করলে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। মেসির ঘটনাটি VAR এ দেখা হয়নি, কিন্তু এই ঘটনাটি যাচাই করা হয়েছে। তবে জোয়ানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার কথাও বলছেন সাউথ আফ্রিকা কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিলেও হাইতির বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না নেইমার জুনিয়র। মঙ্গলবার ও বুধবার নিউ ইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে বল পায়ে দেখা যায় দলের সবচেয়ে বড় তারকাকে। তাকে গার্ড অফ অনার দেন ব্রাজিল সতীর্থরা। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই কোনো সুখবর আসছে না, কারণ ম্যাচের জন্য ফিট হতে এখনও বেশ দূরে রয়েছেন তিনি। ম্যাচের জন্য সবুজ সংকেত পাননি মেডিকেল টিমের কাছ থেকে, তাই হাইতি ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চান না কোচ কার্লো আনচেলত্তি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন হাইতি ম্যাচে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। বর্তমান সংসদের কোনো সদস্য ঋণ খেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণ খেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারে দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। জামায়াত ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে এমপিকে ওয়াশিং মেশিন কিনে দিতে প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা কিনে দিতেও অনুরোধ করেন তিনি। সংসদে তীব্র প্রতিবাদও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পার্থের এমন প্রস্তাবকে জামায়াত এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদে জামায়াত এমপির গৃহস্থালী জিনিস চাওয়া ঠিক হয়নি, এতে সংসদ বিব্রত হয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বুধবার প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানান জামায়াতের এমপি মিজানুর রহমান। আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারেস না করতো। আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? এখন থেকে সারা দেশে একই প্রশ্নপত্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছেন। বলেন, সব বোর্ডে পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের খেলাধুলা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী 20 জুন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ও ট্যাবের গণ্ডিতে আটকে না পড়ে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া কার্যক্রমের পাশাপাশি গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সুস্থ সিটিজেন তৈরি করতে হলে স্পোর্টস দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেন ট্যাবে মোবাইলে আটকে না যায়, তারা যেন আসলে সুশৃঙ্খলভাবে ক্রিয়েটিভ জিনিসপত্রের সাথে জড়িত থাকে। শিক্ষামন্ত্রী জানান, 29 জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল। সেখানেও যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী 2 জুলাই থেকে সারা দেশে হতে যাওয়া এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। আর প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা থাকলেও তা হবে নামমাত্র। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার সার্টিফিকেট নির্ভর নয়, কারিগরি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। আমাদের যারা আগামী বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে যেন বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারে। রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি থাকবে, আরও বেশি ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ থাকবে। বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে 2টা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার। শিক্ষা, খেলাধুলা ও উদ্ভাবন এই 3 ক্ষেত্রকে সমন্বয় করে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা খাতের 3 নীতি নির্ধারক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীতে যত্রতত্র যাত্রী ওঠানো যাবে না, বাস চলবে কোম্পানি ভিত্তিক। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। জানান, রেলের সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে। মেট্রো রেলের পাশে হবে মোনোরেল। পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, সেতুর ক্ষতি হবে না। রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল মহাখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার গঠনের পর এসব টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে উঠে আসে এসব আলোচনা, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। 2 থেকে 2.5 বছরের মধ্যে গাবতলীটা হেমায়েতপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা, আব্দুল্লাহ কাছাকাছি, ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়িয়ারটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। মন্ত্রী জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে, এজন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার মেট্রো স্টেশনের সংযোগস্থলে বিভিন্ন রুটে তৈরি করা হবে মনোরেল। ব্রড গেজের আরও 200 এডিবির সহায়তায় কোচ আনতে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি। এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। সেতুমন্ত্রী আবারও দাবি করলেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি। নির্মাণ চুক্তি অনুসারে ঠিকাদারের কাজ না করায় সেই মাটি এখন সরিয়ে নেওয়া হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায়, যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে,
এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। বাস, মেট্রো, মনোরেল মিলিয়ে এক সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার বলে সাংবাদিকদের জানান যোগাযোগ মন্ত্রী। এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাল যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী কারওয়ান বাজার ও বাংলা মোটর সিগন্যালের এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন একটি ভুয়া খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইঁদুর তার কেটে ফেলায় সাময়িক বিভ্রাটের সুযোগ নিয়ে একটি চক্র এই গুজব ছড়ায়। বর্তমানে সচল আছে 2 সিগন্যালের অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাগুলো। কারওয়ান বাজারের পর বাংলা মোটর সিগন্যালেও এআই ক্যামেরার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বুধবার থেকেই এমন ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাথে ছড়ায় কিছু অতিরঞ্জিত ভিডিও। দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকে যাচাই বাছাই না করে এ ঘটনা বিশ্বাস করে ফটোকার্ড ও ভিডিও শেয়ার করেন। আদতেই কি হয়েছে এআই ক্যামেরা সংবলিত সিগন্যালগুলোর তা দেখতে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাংলা মোটর ও কারওয়ান বাজারের সিগন্যালগুলো ঠিকঠাকভাবে চলছে। বাতি দেখে গাড়ি থামছে, চলছেও। কিছু গাড়ি অবশ্য বরাবরের মতোই লাগাম ছাড়া সিগন্যালকে অমান্য করে চলছে। বাংলা মোটর ট্রাফিক সিগন্যালের এক কর্মকর্তা নিশ্চিত করেন, ইঁদুরে তার কাটার কারণে শুধু বুধবার বন্ধ ছিল 2 সিগন্যালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার কার্যক্রম। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারও নিশ্চিত করেন, সাময়িক ত্রুটি কাটিয়ে পুরো দমে সচল 2 সিগন্যালের ক্যামেরা। আমরা আসলে কোথাও এই সিস্টেম বন্ধ করিনি। ঘন বর্ষা হচ্ছে, রাস্তা খোরাখুরি হচ্ছে, তারপরে ইঁদুরের উৎপাত আছে, কিন্তু হতেই পারে। এবং ক্ষেত্র বিশেষে দেখবেন যে 1-2 জায়গায় সিগন্যাল আমাদের বন্ধ হয়ে যায়, খুবই স্বাভাবিক হয়, আমরা স্বীকার করি। এবং আমরা খুব দ্রুত এটা ঠিক করার ব্যবস্থাও নিই। এবং ওখানে ইঁদুর অনেকবারই কেটেছে, তারগুলো অনেকবার হয়, আমরা আবার ঠিক করি, মেরামত করি। এই কর্মকর্তা জানান, এআই ক্যামেরা বন্ধের প্রশ্নই আসে না, বরং পরিসর আরও বাড়িয়ে ধাপে ধাপে ঢাকার 120টি সিগন্যালকে নতুন এই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা তাদের। এআই বন্ধ করার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আমরা যত দ্রুত পারি এটাকে আমরা এক্সপানশনে যাব। ঢাকা শহরের মূল সড়কগুলো যদি আমি সম্পূর্ণ কাভার কখনো হয়, আমরা যদি পুরোটা কাভার করি, তাহলে টোটাল সিগন্যালের সংখ্যা হবে 120। ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত, এর মধ্যে 7টা জায়গায় যে এটা আছে, এটা আমরা এআই বসিয়েছি। আর নতুন করে যে আমাদের এখানে 5টা সেমি অটোমেটিক সিগন্যাল চালু হয়েছে, এগুলো তো পর্যায়ক্রমে বসবে। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ভারসাম্যহীন জনবল নিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত। ডাক্তার আছে প্রয়োজনের চেয়ে 8,000 বেশি, আর অন্য স্বাস্থ্যকর্মী আছে প্রয়োজনের মাত্র 1/3। গ্রামে জনসংখ্যার বড় অংশ থাকলেও স্বাস্থ্যকর্মীর সংখ্যা শহরেই বেশি। সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্ট এর এক গবেষণায় এই বাস্তবতা পাওয়া গেছে। অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। স্বাস্থ্য খাতে সংকটের শেষ নেই। বড় সংকটের নাম জনবল ঘাটতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি 10,000 জনসংখ্যার জন্য স্বাস্থ্যকর্মী প্রয়োজন 45 জন, আছে মাত্র 12 জন। গ্রামে জনসংখ্যার 62 থেকে 68 ভাগের বসবাস হলেও সেখানে স্বাস্থ্যকর্মী থাকেন মাত্র 25 ভাগ। দেশে চিকিৎসক আছেন 1,36,000, যা প্রয়োজনের চেয়ে 8,000 বেশি। চিকিৎসকদের 60 ভাগ এবং নার্সদের 80% বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নিপোর্টের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। সরকার এবং আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তর এই জায়গাগুলোতে ইতিমধ্যেই বর্তমান সরকার কাজ শুরু করেছে, এবং আমার মনে হয় যে এই গবেষণা প্রবন্ধটি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং হেল্প করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি 10,000 জনসংখ্যার জন্য দরকার 1 জন ডাক্তার, 3 জন নার্স এবং 5 জন ধাত্রী বা মিডওয়াইফ। ডাক্তারের অনুপাত ঠিক থাকলেও নার্স আছে মাত্র 0.74 এবং মিডওয়াইফ আছে 0.07%। এই রেশিও আমরা যদি না বাড়াই, তাহলে আমাদের সেবার মান উন্নত হবে না। ডাক্তারের পক্ষে যেটা 9 জন মিলে টিম হওয়ার কথা, সেটা 3 জন মিলে টিম। যে কারণে হয় কি, দেখবেন যে একজন পেশেন্টকে যে সময় দেওয়ার কথা,
ওই টোটাল টিম মিলে সেটা ডাক্তারকে দিতে হয়। সেবা যে মানের পাওয়ার কথা সেটা আমরা পাই না। আমরা প্রায় হসপিটালে গেলে আমরা একটু হতাশ হই। দেশের নতুন নতুন মেডিকেল কলেজ হচ্ছেই, অথচ চিকিৎসক আছে বেশি, বিদেশে কর্মসংস্থানেরও কর্মপরিকল্পনা নেই। ডাক্তার, নার্স, কেয়ার গিভার এদেরকে আমরা এক্সপোর্ট করতে পারি কিনা, তো এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। আমরা কাজ করছি, চেষ্টা হচ্ছে, এবং মূল ইনসেন্টিভটা কি, যে আমরা রেমিটেন্স পাবো অনেক, তাই না? এখনো আমি মনে করি না যে আমাদের সেই অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে যে আমরা লার্জ স্কেলে হঠাৎ করে এটা করতে পারবো। নিপোর্টের গবেষণায় আরও জানা যায়, স্বাস্থ্যের বিভিন্ন অধিদপ্তরে 28% পদে জনবল নেই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এই আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষার পর এই আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়ের সহ 6 জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। গত 10 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। সমনে 17 জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ সামনে রেখেই কাজ করবে কমিশন। আর বিজিসির সদস্য সচিব ইলিয়াস হুসাইন বলেন, সরকারের এই উদ্যোগ সফল হলে গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষার পাশাপাশি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব হবে। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কর্মশালায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, পেশাগত নৈতিকতা রক্ষা এবং স্বাধীন ও দায়িত্বশীল কমিশন গঠনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানান তিনি। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার, সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্তে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন হবে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গণমাধ্যম কমিশনের সুপারিশ নিয়ে এগোতে চাই সরকার। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। মিডিয়া রিফর্মস কমিশনটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে। তারা দীর্ঘ পরিশ্রম করে অনেক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টটাকে বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। অনুষ্ঠান শেষে বিজেসির সদস্য সচিব বলেন, গণমাধ্যমকে স্বাধীন সত্তা হিসেবে গড়ে তোলার সদিচ্ছা এর আগে কখনো দেখা যায়নি। সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ ইতিবাচক বলছেন তিনি। এটা আমি খুবই একটা শুভ উদ্যোগ দেখছি, যার কারণে এর আগে কোনোদিন কোনো সরকার এইভাবে নিজেরা যে গণমাধ্যমকে স্বাধীনতা দিবে, আপনারা আসেন, বসেন, আমরা আলোচনা করি, একটা ঠিক করি, এরকম উদ্যোগ দেখিনি। সেই অর্থে এটা খুবই ইতিবাচক। বিভিন্ন অফিসেরই বেতন ভাতা ঠিকমতো হয় না, চাকরির নিরাপত্তা থাকে না, এই সবগুলো বিষয়ে যেন গণমাধ্যম কমিশন দেখতে পারে, সেইভাবে আমরা পরামর্শ দিচ্ছি। গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ নিয়ে এই কর্মশালা পরিচালিত হয়, যা পরবর্তীতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের রূপরেখা তৈরিতে কাজ করবে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশ জুড়ে ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন কর্মসূচি শুরু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে উৎসবমুখর আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। বিশ্বকাপ চলাকালে দেশের 27টি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থলে
নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে আয়োজনটিতে থাকবে স্পোর্টস কুইজ, ফুটবল ভিত্তিক গেমস, প্লে স্টেশন গেমিং প্রতিযোগিতা এবং নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম। প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের টেনিস কোর্টে। এতে অংশ নেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কুইজ ও গেমসে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, এজন্য আসলাম। দেন ভাইয়ারা বললো, আমি নিজে থেকে এবার পার্টিসিপেট করলাম। সুমাইয়া আপু খেলেছে, উনি হচ্ছে বাংলাদেশের ফুটবল টিমের জাতীয় দলের প্লেয়ার। এটা খুবই ভালো, প্রথমে সরাসরি তাকে দেখা হলো এবং তার সাথে একটা আয়োজনে থাকা হলো। এটা খুবই কি বলবো, অনেক ভালো একটা মুহূর্ত ছিল। নির্বাচনী ভরাডুবির পর প্রথম মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নামেন তিনি। ভোটে হেরে কয়েক দফায় সোশ্যাল মিডিয়াতে লাইভে এসেছেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর গত 2 জুন ধর্নাতেও বসেছিলেন তিনি। সেখান থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তবে যে নেতানেত্রীরা এখনও মমতার অনুগত রয়েছেন তাদেরও বেশিরভাগের দেখা মেলেনি বুধবারের মিছিলে। মমতার সঙ্গে সামনের সারিতে হাঁটতে দেখা গেছে কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতে গোনা কয়েকজনকে। রাজ্যে পালাবদলের পর থেকেই সরকারি সম্পত্তি বেআইনিভাবে দখলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জায়গায় জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ শুরু হয়েছে। এর বিরুদ্ধেই এই মিছিল। আবারও ইসরায়েলের বিক্ষোভ করেছে আলট্রা অর্থোডক্স ইহুদিরা। বুধবার দেশটির বেইত লিদ সামরিক কারাগারের সামনে অবস্থান নেয় কট্টরপন্থী শত শত ইহুদি। বাধ্যতামূলক সামরিক আইনে আলট্রা অর্থোডক্স ইহুদি যুবকদের আটকের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এ সময় এই আইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের আইন অনুযায়ী সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আলট্রা অর্থোডক্স যুবকরা এতদিন তার অন্তর্ভুক্ত ছিল না। তবে গাজায় যুদ্ধ শুরুর পর তাদের এই বিশেষ সুবিধা বাতিল করে নেতানিয়াহু সরকার। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।